ফরেন সার্ভিং পাপেট। ফরেন মানে কোন দেশের? বিদেশি পাপেট যে বলছেন, মানে কোন দেশের ট্রাম্প পাপেট? প্রশাসনের কোন ধরনের সম্পৃক্ততা তিনি পাননি ট্রাম্প প্রশাসনের, তাও প্রশাসন কিভাবে কিছু ইনভলভ কিছু থাকবেন? কিছু নয়। ট্রাম্প প্রশাসন তো আসছেনই শেখ হাসিনা মানে সে পতনের পর। তো কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে। এটি বাইডেন প্রশাসন, মাথায় রাখবেন হচ্ছে যে নো ফরেন হ্যান্ড সেইস শেখ হাসিনা অন ক্লেমস অফ ইউএস ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল। যে তিনি তো একটা জিনিস বাইডেন মাথায় প্রশাসন রাখবেন, বলছেন না, তিনি বলছেন ইউএস বাইডেন ইনভলভমেন্ট। কিন্তু আমি একটু এটা বুঝতে চাই, তিনি আসলে এই পদক্ষেপের আহ্বান কার কাছে করছেন? মানে ইউনূসের কাছে চাওয়ার, অর্থাৎ ইল্লিগাল একটা একটা আপনার দখলদার জি, বাহিনী, এই টোকাই মানে জঙ্গি ইউনুসের কাছে চোরদের চাচ্ছেন মাধ্যমে উই আর্জ মোহাম্মদ ইউনুস টু স্টপ ইগনোরিং হিজ ওন পিপল, মানে আর্জ করছেন মোহাম্মদ ইউনুসের কাছে। জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এটা তো একটা আনকনস্টিটিউশনাল, এটা অবৈধ দখল। এটা ইউনুসের কাছে করে কি লাভ? কারণ মানে এই দাবি কেউ করছে না বাংলাদেশে যারা সক্রিয় এই জন্যই রাজনীতি তো আমি করছে। বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোন পথে যাবে, কিভাবে যাবে, এটাকে আপনি এক ধরনের শুরু বলতে পারেন। এই 12 তারিখে কি হবে না হবে, ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট? খোদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং 12 তারিখেই নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার। নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু কোনখানে তিনি বলেছেন তিনি 12 তারিখে নির্বাচনে অংশ নিতে চান? এখন নির্বাচন তো 12 তারিখেই হচ্ছে, মানে আদালতের প্রধান বিচারপতিকে কি নিয়োগ দেয় হান্নান মাসুদ? প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটির 2টা ছেলে তখন মত আবার প্রধান বিচারপতিকে যদি ডিজিএফআই কর্মকর্তা গিয়ে জোর করে বিদায় করে দেয় বা লাথি মেরে বিদায় করে দেয়, যেটি সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তার ব্রোকেন ড্রিমস বইটাতে লিখছেন, সেটা তো আবার সমস্যা হয় না? আপনি আমাকে একটা একটা পয়েন্ট যদি দেখাতে পারেন, এই প্রোগ্রামে আমি 2 হাতে কানে হাত দিব, জুডিশিয়ারিকে জড়িত করা যাবে না। এখন জুডিশিয়ারিতে জড়িত না করলে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাই তো থাকে না। তার প্রধান প্রতিনিধিত্ব বিচারপতি না অসীম পারলে ক্ষমতা আরো তো আছে রায় অপশন দেওয়া। ছিল, তাই না সংবিধানে? প্রধানমন্ত্রী কথা বলতে চেয়েছিলেন, খালেদা জিয়া তো রাজি হন নাই, তিনি বলেছেন অনন্তকাল ধরে হরতাল চলবে। খালেদা এখন জিয়া রাজি না আপনার হলে সাথে তিনি আমার একটা, বাস্তবায়ন করতেন, তার হাতে তো অপশন ছিল যে পরের অপশনে চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন সব দলকে না ডেকে বাস্তবায়ন করতেন, তখন বলতেন উনি এককভাবে করেছেন, যা উনি ছিল সবাইকে তাই নিয়ে রেখে করতে দিতেন, চেয়েছেন। কিভাবে ওটা রাখার রাখবেন, পক্ষে। কিভাবে রাখবেন? ওটা বাতিল করে দিয়েছে কোর্ট। আরে কি বলেন আপনি এগুলা? তাহলে কোর্ট কেন বললো যে 2 আশ্চর্য মেয়াদে কথা। রাখতে পারেন? কোর্ট কি না বুঝে বলেছিল? এই এইটাই, আরে বাপরে, আপনি নিজেও তো, আমি যতদূর জানি আপনি লয়ার স্টুডেন্ট। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য রেখেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বরাবরের মতোই তীব্র আক্রমণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে, সেই সাথে উপস্থাপন করেছেন 5 দফা দাবি বা পদক্ষেপ। কিন্তু এই দাবি কার কাছে করলেন হাসিনা, আর কিভাবেই বা বাস্তবায়ন হবে এই দফাগুলো? কদিন আগেই আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হাসিনা যুগের অবসান বলে যে ঘোষণা দিলেন সজীব ওয়াজেদ জয়, সেটির বিষয়ে তো কিছুই বললেন না শেখ হাসিনা। তাহলে কি পাত্তা পেলেন না জয়? হাসিনায় থাকছেন নেতৃত্বে? শুরুতেই যে ভারতে আমরা দেখলাম প্রথমবারের মতো সবগুলো গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমগুলোতেও যে রিপোর্ট আসছে, প্রথমবারের মতো জনসম্মুখে মানে পাবলিক অ্যাপিয়ারেন্স কথা বলছেন, যদিও তিনি ভিজুয়াল অ্যাপিয়ারেন্স না, অডিও বার্তায় তিনি কথা বলছেন, সেটা ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে। সেখানে তার যে বক্তব্য, সেই বক্তব্যের কিছু অংশ নিয়ে আপনার সাথে কথা বলি। তিনি ডক্টর ইউনূসের বা বর্তমান প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বরাবরই নানান সমালোচনা করেন, এবারও তেমনভাবেই করেছেন, এবং তিনি অনেক মানে বরাবর সমালোচনা বা সচরাচর যেগুলো করেন তার সাথে বলেছেন ফরেন সার্ভিং পাপেট। ফরেন মানে কোন দেশের? বিদেশি পাপেট যে বলছেন, মানে কোন দেশের পাপেট বলছেন? আম, মানে মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশের বলেছেন সেটা উত্তরটা আমি আসলে দিব না, আসলে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরটা দেবেন। তবে আমি ধারণা করি, বা আমি যেটার ব্যাখ্যাটা আমি আপনাকে বলতে পারবো, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এইটার উত্তর আমি আর আপনি জানার আগে বা আমি বলার আগে পশ্চিমারা এই উত্তরটা দিয়ে দিয়েছে। যেমন আপনি গোয়েন লুইসের কথা বলতে পারেন, ইউনাইটেড নেশনস এর ইউএন এর যে কান্ট্রি হেড, যে ভদ্র মহিলা রয়েছেন, গোয়েন লুইস পরিষ্কার ভাবে বলেছে যে সে কিভাবে আপনার এই জুলাইয়ের সন্ত্রাসী যারা আছে, টোকাই চোর ছ্যাচোর যারা আছে, তাদেরকে কিভাবে তার বাসাতে জায়গা দিয়েছে, কিভাবে তারা এটা প্রমোট করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে না আসলে তেমন একটা কিছু আসা যাবে না, এই ধরনের কথাও ইউনাইটেড নেশনস এর এই গোয়েন লুইস বলেছেন। আমরা পরিষ্কার ভাবে আমরা দেখেছি পিটার হাস, মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী, আমরা পরিষ্কার ভাবে দেখেছি যে আপনার রাষ্ট্রদূত। ইংল্যান্ডের যেই রাষ্ট্রদূত আছে বিভিন্ন পশ্চিমা দেশের। ফলে এইটা কোনো একক সুনির্দিষ্ট ভাবে না বলে আপনাকে যেটা বলা যেতে পারে যে এটা পশ্চিমাদের একটা বড় সম্মিলিত একটা এজেন্ডা, একটি সুনির্দিষ্ট দেশ। আমার আমার ধারণা, যেটা আমি ধারণা করি, মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশে একটি ঘাঁটি গাড়তে চেয়েছে, ঘাঁটি চেয়েছে, বাংলাদেশের মাঠ ঘাট গুলো দখল করার কথাটা
নেত্রী বহুত আগে থেকেই বলছে, যেটা আপনারা এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন, সেন্ট মার্টিন দেখতে পাচ্ছেন, মহেশখালী দেখতে পাচ্ছেন, আপনারা রংপুর অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আজকে 17 মাসের মাথাতে আহ, এইটা একেবারে সবার সামনে, এবং যে ভিডিওটা, সেটা আমি কিভাবে টের পাই, যে হুম। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিওটা দিয়ে পাবলিকের রিয়াকশন একসময় একরকম দেখতাম, আজকে 17 মাস পরে হাজার হাজার মানুষ চুপ আছে, নো ব্যাড কমেন্টস, নাথিং, জাস্ট অনেকটা স্যাড রিয়েক্ট দিয়ে সব চুপ হয়ে আছে, হুম। এবং এটা তাদের সামনে জি। পরিষ্কার। আপনি ফলে এই যে মাননীয় পরিষ্কার কথা প্রধানমন্ত্রী বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন যে তখনও বলেছেন, যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে বলেছেন বা পরেও বলেছেন, তার মানে পতনের পরেও তিনি বলেছেন। কিন্তু আসলে তিনি যে গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, আমি দেখছিলাম যে আহ, ভারতীয় গণমাধ্যম CNN নিউজ 18 সেখানে তিনি বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ, যদি তারা শিরোনামই করেছে নো ফরেন হ্যান্ড সেইজ শেখ হাসিনা অন ক্লেমস অফ US ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল। তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের যেই বিষয়টা আছে সেখানে তিনি বলছেন, এবং শেখ হাসিনার সাক্ষাৎকারে বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বরাবরই ভালো সম্পর্ক ছিল, তাদের সম্পৃক্ততা বা তাদের হাত এর পেছনে পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না বা নেই। তিনি তিনি এইটা বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা তিনি পাননি। হুম। সেটি তিনি আপনি খেয়াল, কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে, এটি বাইডেন প্রশাসন, মাথায় রাখবেন হচ্ছে না, যে তিনি তো একটা জিনিস বাইডেন মাথায় প্রশাসন রাখবেন। বলছেন না, তিনি বলছেন US বাইডেন ইনভলভমেন্ট। হুম। বাইডেন বাইডেন প্রশাসনই, আমি নিশ্চিত যে এটি তিনি ট্রাম্প প্রশাসন এটার সাথে জড়িত নেই। বর্তমান যে আমেরিকান প্রশাসন আছে, কারণ তাকে যে প্রশ্নটা করা হয়েছিল তিনি ওইভাবেই উত্তরটা দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের তিনি সম্পৃক্ততা আছে বলে মনে করেন না, সেটা বাইডেন ট্রাম্প প্রশাসনের, তাও প্রশাসন কিভাবে কিছু ইনভলভ কিছু থাকবেন? কিছু ট্রাম্প প্রশাসন তো আসছেনই শেখ হাসিনা মানে পতনের পর, তো তাদের তো ইনভলভমেন্টের বাইডেন প্রশ্নও আসে না। বাইডেন বা না, আপনি এগুলো একটা চলমান প্রক্রিয়া, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ এই সময় কথা হচ্ছিল যে বাইডেন প্রশাসন আসার পরেও হুম। এই একই ষড়যন্ত্র অব্যাহত আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছিল। ফলে মাননীয় প্রধানমন্ত্রী ওই প্রশ্নগুলোকে একসাথে সম্মিলিতভাবে একটা জবাব দিয়েছেন বলে আমার অন্তত পক্ষে তাই মনে হয়। এবং আমেরিকার জড়িত থাকার যেই কথাটা আপনি বলছেন, সেটা আমাদের কাছে এভিডেন্স সহ আছে। শুধুমাত্র ব্যাপারটা তো এমন না জি, সেটি যে যেটি সেটি আপনার, সেটি আমরা জাস্ট শেখ বলার জন্য হাসিনাও বরাবর বলেছেন। বলা রেটরিক করছি। জি, সরি। শেখ হাসিনাও বরাবরই বলেছেন। আপনি যেটি বলছিলেন শেখ হাসিনার কাছ থেকে আমরা সংসদে শুনেছি, এটি সংসদের তিনি, বাইরে আপনি বলেছেন। নিশ্চিত থাকতে কিন্তু পারেন, এই যে আপনি তার নিশ্চিত থাকতে বক্তব্য, পারেন এই তিনি ব্যাপারে। তো তাকে যদি কোট করা হচ্ছে নো রিজন আমি টু কিন্তু এই বিলিভ। কথাটা একেবারে জেনে আপনাকে বলছি যে হ্যাঁ, তিনি, কিন্তু আমি তিনি ফার্স্ট কিন্তু হ্যান্ডে বলছেন বলছি। কোট নো রিজন টু বিলিভ হুম। ওয়াশিংটন or other foreign powers were directly involved with the country's political developments। কিন্তু ইন্টারভিউতে এসে কেন বললেন যে were not involved? ইন্টারভিউতে কেন বললেন যে ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা হুম। ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা মিন করেছেন, আহ, যেটা মিন করেছেন, সেটা আমার আমার কাছে অন্তত পক্ষে যে উত্তরটা আছে আমি আপনাকে অতটুকুই কনভে করতে পারি। জি। বাকিটা আসলে তো আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছেন যে তিনি বাইডেন বাইডেন প্রশাসনকে ওইখানে মিন করেননি। কারণ তার কাছে ওই সময়টাতে আমার মনে আছে, যে সময় তার ইন্টারভিউটা হচ্ছিল, সেই সময় একটা আলাপ উঠেছিল যে ট্রাম্প প্রশাসন কি এই পুরো ষড়যন্ত্রটা বা এই ইনভলভমেন্টটা কন্টিনিউ করছে কিনা অ্যাজ এ একটা সেন্ট্রাল পলিসি হিসেবে, যেটা বাইডেন প্রশাসন করেছে। সেই অর্থে আপনার এই ট্রাম্প প্রশাসনের এই সম্পৃক্ততা নেই, এই কথাটা বলতে গিয়ে এখানে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে, অন্য কিছু না। আমি আসি তার যে ৫ দফা বা ৫টি পদক্ষেপের আহ্বান তিনি জানাচ্ছেন, আপনিও নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আমি একটু এটা বুঝতে চাই, তিনি আসলে এই পদক্ষেপের আহ্বান কার কাছে করছেন? মানে কাকে বলছেন এই পদক্ষেপ নিতে? নিশ্চয়ই আপনার ইউনুসকে বলছে না, বা ইউনুসের কাছে চাওয়ার, অর্থাৎ ইল্লিগাল একটা হুম। একটা আপনার দখলদার জি। বাহিনী, এই টোকাই মানে জঙ্গি ইউনূসের কাছে চোরদের চাচ্ছে না। মাধ্যমে। ফলে তার কাছে এখানে তো ডিমান্ড, আমি মনে করি না যে তার জি। কাছে এখানে কোনো ডিমান্ড রয়েছে। আমারও এটা অস্পষ্টতা। সামগ্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন, বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন মানুষ জানতে চেয়েছে, এই পজিশনটা জনগণের কাছে ক্লিয়ার করার জন্য 5টা দফার কথা বলা হচ্ছে। পাঁচটা কিন্তু হ্যাঁ। 5টা পর্যবেক্ষণ বলতে পারেন, 5টা পজিশন বলতে পারেন। দফার থেকে আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের 5টা পজিশন, তারা কিভাবে মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশ অগ্রযাত্রা পুনরায় শুরু করতে না, পারে, ৫টা সেই জায়গা দফা থেকে। বা ৫টা পদক্ষেপ, ৫টা পজিশন যাই বলেন না কেন, আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যেটি আসলে কার কাছে, যদি আহ্বান থাকে সেটি কার কাছে বা দাবি বাংলাদেশের থাকলে। জনগণ, কিন্তু বাংলাদেশের আমি আবারও জনগণের একটু কাছে। পড়ি, তিনি যা বলছেন আমি একদম শুনে শুনে একদম লিখেছি। আওয়ামী লীগ কলস ফর দ্য ফলোয়িং অ্যাকশন টু হেল্প ইউনিফাই বাংলাদেশ অ্যান্ড ব্যানিশ দ্য ডিভাইসিভ অ্যাকশন অফ
past 12 months. We urge Muhammad Yunus to stop ignoring his own people and do what needs to be done in order to heal our country by following 5 crucial steps we believe will lead to a better, stronger Bangladesh. যেই শব্দটা আবার we urge Muhammad Yunus to stop ignoring his own people, মানে আর্জ করছে মোহাম্মদ ইউনুসের কাছে। আপনার এই যে জনগণের প্রতি যে অত্যাচারটা করছে ইউনূস, যেই জনগণের প্রতি যে অন্যায় আচরণ করছে, বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন, সেই পজিশন জানতে চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই পজিশনের কথা বলেছে। যে অত্যাচারটা ইউনূস করছে, এই অত্যাচারটা স্টপ করার কথা বলছে। বাকি আপনি 5টা দফা পড়েন, 5টা দফা পড়লে বুঝবেন যে এটা আওয়ামী লীগের পজিশন। এই পজিশনটা জনগণের জন্য, আর যারা অত্যাচার করছে তাদের ক্ষেত্রে বলছে। আমি এখানে ঠিক প্রশ্নটা বুঝতে পারছি না যে ধরা যাক যদি আপনার আপনার কথা অনুযায়ী যদি আর্টসটা ইউনুসের প্রতিও হয়, তাতেই বা সমস্যা কোনটা? মানে যদি এটা হয়ও, মানে মূল প্রশ্নটা কোন জায়গাতে, যে ধরা যাক যে আর্টসটা ইউনুসের প্রতি, কার কাছে আহ্বান করছেন, কার কাছে দাবি করছেন? এটা মানে আপনি যদি এখানে পড়ে, আপনি যদি এখানে বুঝে থাকেন ইউনুসের কাছে, ধরা যাক ইউনুসের কাছে, দেন হোয়াট? মানে দেন হোয়াট আমি জানি না। মানে আমি আসলে প্রথমে এটাই বুঝতে চাই যে কার কাছে আহ্বান, কার কাছে দাবি এটা। হ্যাঁ, যদি এটা ইউনুসের এই দখলদার বাহিনীর কাছেই হয়, তারপরে কি? মানে এটা যদি ইউনুসের দখলদার বাহিনীর কাছেই এই কথাটা বলা হয় যে এগুলা তা করতে হবে, এগুলো থেকে সরে আসতে হবে এই দখলদার বাহিনীর কাছে, এই দাবি আর্জ, এটা ইউনুসের কাছে করে কি লাভ? কারণ মানে এই দাবি কেউ করছে না বাংলাদেশে যারা সক্রিয় এই জন্যই রাজনীতি তো আমি করছে। আপনাকে এই জন্য এই যে আপনার কাছে একটা কনফিউশন তৈরি হয়েছে, এই জন্যই আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই আমি আপনাকে বলেছি যেটা বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন, রাদার দেন আপনি যদি মনে করেন যে ইউনুসকে আপনি বলছেন, যেটা আপনার জন্য কনফিউশন তৈরি হবে। কিন্তু আপনি যদি ব্যাপারটাকে এইভাবে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এটা হচ্ছে পজিশন, যে তারা বাংলাদেশকে সামনের দিকে নিতে গেলে কোন 5টা স্টেপকে তারা মনে করে এই মুহূর্তে জরুরি, সেই পজিশন পেপারটা। সো এই ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেটার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক যেই আমি বলবো যে জনগণের যে জানতে চাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোন পথে যাবে, কিভাবে যাবে, এটাকে আপনি এক ধরনের শুরু বলতে পারেন, এক কোন ধরনের পথে যাবে, কিভাবে যাবে, সেটা কি কিছু বলা আছে এই 5 পয়েন্টে? আমি কিন্তু পাচ্ছি না। এই কোন পথে যাবে, কিভাবে যাবে, এর আগে 21 দফা দিয়েছে, আপনি মনে হয় খেয়াল করেননি। বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগ কি চায়, সেটা নিয়ে অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগ 21 দফা দিয়েছিল আজকে থেকে প্রায় 4-5 মাস আগে। একটুখানি আমাকে আরেকবার একটু সামারি করে বলবেন কি করতে চায়? আমি 21 দফাটা আমার কাছে 21 দফাটা এই মুহূর্তে নেই, আমি খুঁজলেই পাবো। সামারি সেই 21 দফার কথা, বাংলাদেশ আওয়ামী লীগ সেই 21 দফার কথা ওই সময় প্রকাশিত হয়েছিল। আমি মনে করি যে এই 5 দফাটা সেটা একটা সামারি ভার্সন, বিকজ আমি সেই সময় যেই দাবিগুলো দেখতে পেয়েছি, সেই দাবিগুলোরই আমি একটা মোটামুটি একটা সামারি পেয়েছি। এখন বাংলাদেশ আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে আন্দোলনের দিকে, তার এক ধরনের স্ট্র্যাটেজি সাজাচ্ছে, সেটার জন্য তো জনগণের কাছে তার একটা পজিশন পেপার লাগবেই, ফলে সেটার জন্য এই দাবিগুলোর কথা উঠেছে। স্বাভাবিক, আপনি যদি একটা রাজনৈতিক দল হিসেবে আন্দোলনে যান, আপনার তো জানা লাগবে যে কোনটার উপরে বেস করে আপনি কোনটা করতে চান। সো সেটা যতটা না ইউনুসের কাছে আপনার মনে হচ্ছে, ততটা মনে হচ্ছে যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, কর্মী সমর্থক শুভানুধ্যায়ী যারা আছে, তাদের আমি জন্য। এখান থেকে মানে সেটা কিন্তু স্পষ্ট হয় না যে কি করবেন বা কিভাবে করবে আওয়ামী লীগ, সেই বিষয়টা এখানে স্পষ্ট হচ্ছে। সেটা পরবর্তী, হ্যাঁ অবশ্যই নির্দেশ হয় না, একদম আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। এটার জন্যই আপনাকে অপেক্ষা করতে, পরবর্তী নির্দেশনার জন্য। প্রথমে তো আমি বলবো যে আমি এই জিনিসগুলো চাই, প্রথমে তো আমি বলবো যে এই জিনিসগুলো করা উচিত, এরপরে এই করা উচিত গুলো করার জন্য আমাদের কর্ম পরিকল্পনা কি সেটা সামনে আসবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক পার্টি হিসেবে চিন্তা করেন, তাহলে দাবির পরে এই দাবিগুলোকে কিভাবে আপনার এটাকে বাস্তবতাতে পরিণত করা হবে, সেটা নির্দেশনা আসবে। প্রথমে তো আমি যদি আপনার কাছে, বা আমি যদি মনে করি যে এই মুহূর্তে আপনি বাংলাদেশ দখল করে আছেন, আমি যদি এখন ধরেন, আমি যদি এখন যদি মনে করেন যে আমার কর্মী সমর্থক, তাদের কাছে আমার অবস্থানটাও ব্যক্ত করব, আপনাকেও আমি এটা জানান দিতে চাই, তাহলে আমি কি করব? আমি এমন ভাবে ওয়ার্ডিং গুলো সেট করব যে ওয়ার্ডিং গুলো সেট করা একই সাথে আমার পজিশনটাও নেতা কর্মীরা জানতে পারে, একই সাথে আপনিও জানতে পারেন। সো প্রথমে আপনাকে জানান দিয়ে কথাগুলো শুরু করব। এরপরে যদি আপনি এই কথা অনুযায়ী অ্যাক্ট না করেন, এটাকে অনুধাবন না করেন, পরবর্তী সময় আমি আরো কঠোর জায়গাতে যাব, এবং তখন আমি আমার কর্ম পরিকল্পনা বা আমার রূপকল্পটা দিব। এটাই তো একটা স্টেপ। পরবর্তীতে দেবে বলে বলছেন আপনি, কিন্তু মানে বাকি আর 1 মাসও নাই, মানে এটা তো ইন্ডিকেট করে তাই।
বিশ এটা তো দিনের মতো সেটা বাকি ইন্ডিকেট আছে। করেই। জি, নির্বাচনের আর 20 দিনের মতো বাকি আছে। কবে রূপকল্প আপনি দেবেন? কি মনে করেন, আপনি কি এটা মনে করেন যে মানে এই যে আপনি বললেন যে 20 দিনের মতো বাকি আছে, দুটো আপনি ভুল শব্দ চয়ন করলেন। প্রথমত আপনি এটাকে ইলেকশন বলছেন সিলেকশনের বদলে। এক নাম্বার আমার হুম, আমার কাছে যেটাকে হুম, ভুল হুম। মনে হয় যে আপনি একটা সিলেকশন কি ইলেকশন বলছেন। দুই নাম্বার হচ্ছে আপনি মনে করছেন যে ইলেকশনকে কেন্দ্র করে আপনি এই যে যেটাকে আপনি ইলেকশন মনে করছেন সেটাকে আবার কেন্দ্র করে আপনি মনে করছেন যে এই 5 দফাটা দেওয়া হয়েছে সেটার জন্য। আমরা তো সেটার জন্য না। ইলেকশন এই 12 তারিখে কি হবে না হবে, ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট? আপনার কি আপনি আপনি বাদ দেন আওয়ামী লীগের কথা, হুম, আপনার কি মনে হয় এটা একটা ইলেকশন? আপনার মনে হয় কিনা? জি। আপনি বলছেন ডু ইউ থিংক উই কেয়ার অ্যাবাউট ইট, কিন্তু আপনারা মানে খোদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং 12 তারিখেই নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার। নির্বাচনে আপনারা অংশ 12 নিতে তারিখে চান। নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু কোনখানে তিনি বলেছেন তিনি এই 12 তারিখে নির্বাচনে অংশ নিতে চান? এখন নির্বাচন তো 12 তারিখেই হচ্ছে। মানে আপনারা কোনটাতে না, না, অংশ নিতে না, চান না, সেটা না, তো না, আর আমরা আপনাকে জানি না। না, না, এইটা আপনার একটা দেখেন দুইটা জিনিস। একটা হচ্ছে যে আপনি যে ভাবনাটা ভাবছেন তার মানে কি প্রথমত 5 সেই বছর ভাবনাটা পরে ভুল। আবার যে নির্বাচন হবে সেটাতে আপনারা অংশ নিতে চান? না, 5 বছর আপনাকে কে বললো যে 5 বছর আবার ইলেকশন হবে? এমনও তো হতে পারে যে এই সিলেকশন প্রসেসটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে, নতুন করে ইলেকশন হতে পারে, ইউ নেভার নো। হুম, সুতরাং আপনি যেটাকে একটা ধ্রুব মেনে নিচ্ছেন, আপনি যেটাকে মনে নিচ্ছেন, আপনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি গণতন্ত্রের কথা বলছেন। আপনি এর আগে অনেকবার গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেন, আপনি গণতন্ত্রকে রেসপেক্টও করেন। যে মানুষটা গণতন্ত্রকে রেসপেক্ট করে সে আবার 12 তারিখের একটা ইলেকশনকে বলছে ইলেকশন, মানে ইলেকশন বলে অভিহিত করছে 12 তারিখে যেটা হতে যাচ্ছে। সো এটা তো খুবই কন্ট্রাডিক্টরি। আপনার কাছে মনে হচ্ছে এটা ইলেকশন? বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল, সেই বৃহত্তম রাজনৈতিক দলকে ছাড়া এটাকে আপনি ইলেকশন মনে করছেন? তো তখন যখন আমাদের সময়ে যখন সাংবিধানিক ভাবে আমরা ইলেকশনটা আমরা করেছিলাম এবং কোনো দলকে আমরা কোনো বাধা দেইনি, আসতে বাধা দেইনি, যেভাবে সংবিধানে আছে ওইভাবে করতে চেয়েছিলাম, সেটা সেটা কিন্তু এর আগেও আমার মনে আছে যে আপনি আমার সাথে যখন আপনার হুম। কনভারসেশন হয়েছে বা ওপেন ডিবেট হয়েছে বা কথা হয়েছে, তখন কিন্তু আপনি এটার ব্যাপারে বেশ ওজোর আপত্তি তুলেছিলেন এবং জি। অন্যান্য সময় আপনি বলেছেন, আমি নিশ্চিত এটা আপনি করেছেন। তো সেটা যদি আপনার আপত্তির একটা অবস্থান হয়ে থাকে, তাহলে এই সিলেকশন প্রসেসটাকে আপনার কেন ইলেকশন মনে জি, হচ্ছে? আপনি যদি এটা আপনি নিয়ে আপনার যদি কোনো আপত্তি আমার নাই কেন? অন্য মানে বর্তমান সরকারের কারো বা বর্তমানে বাংলাদেশে এখন সক্রিয়ভাবে রাজনীতি করছে এমন কারোর সাথে অনুষ্ঠানগুলো দেখে থাকেন, আপনি মানে নিশ্চয়ই দেখতে পাবেন যে আওয়ামী হ্যাঁ, আমি লীগকে দেখেছি। ছাড়া কি আপনার করে এই জন্যই অংশগ্রহণমূলক আমি আপনাকে নির্বাচন হয়। জিজ্ঞেস আমি করছি। এই ওই প্রশ্নটা ওই যে তাদের কাছে করি। কিন্তু আপনার যে অবস্থান, আপনার যে আপনার কাছে আমার প্রশ্ন। আপনার কাছে তো আমার সেই প্রশ্নটা না, না যে হ্যাঁ, শারমিন আপা, আমি আপনার ওই অবস্থানগুলো জানি বলেই তো বিষয় নিয়ে প্রশ্ন করছি। যদি আমি জানতাম যে হুম। আপনি আসলে ওইটা না কিন্তু ভাবছেন না, ধরেন তাহলে তো আমি আপনাকে আপনারা এই বিষয় যখন নিয়ে প্রশ্ন বলেন করতাম না। ব্যারিস্টার নিজুম আম মজুমদার, আমি যখন জিজ্ঞাসা হ্যাঁ। করি যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক হবে এরকম একটা বড় দলকে ছাড়া যাদের এত সমর্থন আছে, তখন সেটার একটা একটা মানে ব্যাপার। আর যখন আওয়ামী লীগ বলছে যে হুম। সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন, তখন এটা একটা আইরনি হয়ে যায় না? কারণ আওয়ামী লীগের আমলে আইরনিটা আমি একটু শেষ আপনি করি ব্যারিস্টার নিজুম আইরনিটা মজুমদার, একটু আইরনি শেষ করি। কারণ আপনাদের সময় এই কথা আবেদন নিবেদন আন্দোলন দেশি বিদেশি চাপ কত কিছুই না এসেছে, কিন্তু আপনারা তো মানে একদমই ডিনাই করে গেছেন যে এবং সেটাই সুষ্ঠু বলে আপনারা চাপিয়েও দিয়ে এসেছেন। এখন আপনারা যখন বলছেন এখনো একটু আইরনি মানে লাগে না? এখনো শুধু সুষ্ঠু বলে এই যে আপনার শব্দ চয়ন বা যেটা বলছেন আমার মনে হয় এগুলো একটু আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে ইলেকশন গুলো হয়েছে, আমি প্রথম 2008 থেকে 2013 বা 14 পর্যন্ত ইলেকশনটাকে আমি বাদ দিয়ে যেটা নিয়ে আপত্তি বেশিরভাগ সময় বিরোধী দলগুলো করে, সেটা হচ্ছে 2014, 18, 24 ইলেকশনটাকে করে। 2014 যে ইলেকশনটা হয়েছে, 2018 যে ইলেকশন হয়েছে এবং 2024 যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে আইনগত বা সাংবিধানিক ভাবে অবৈধতার আপনি একটা সিঙ্গেল পয়েন্ট আমাকে দেখাতে পারবেন যে সাংবিধানিক ভাবে এটা অবৈধ ছিল? না, ধরুন এখনো তো সাংবিধানিকভাবে অবৈধ আমাকে কি বলেন তো? আপনাদের তো আইনগতভাবেই নিষিদ্ধ করেছে। সাংবিধানিক ভাবে সন্ত্রাস বিরোধী সাংবিধানিক ভাবে আইনে তো অবৈধ। আপনাদের করা আইনেই আপনাদের নিষিদ্ধ করেছে সাংবিধানিক আপনাদের ভাবে না, কার্যক্রম। না, না, রাখেন। আপনি তো কথার পিঠে কথা বলছেন, তাহলে সেটা ভালো এবং এটা ভালো এবং এটা আলোচনাটাও ভালো জমে। আপনি যদি এইটাকে অবৈধ সরকার কেন বলছি সেটার উত্তর এর আগেও আমি আপনার প্রোগ্রামে দিয়েছি, হুম, আমি আজকেও আবার আপনাকে বলি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। 5 তারিখে যারা এসেছে তারা অবৈধ। কেন অবৈধ? সাংবিধানিক ভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার নাই। 106 নম্বর অনুচ্ছেদে যে সরকার গঠনের কথা বলা হয়েছে, সেই সরকারের জন্য যে এই ন্যূনতম পদত্যাগপত্র প্রয়োজন, সেই পদত্যাগপত্রের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। হুম, পরবর্তী সময়ে এই সংবিধান অনুযায়ী শপথ নেওয়া হয়েছে, বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া যে আসলে এই সরকার গঠন করা যায় না,
এবং এখানে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটা ফুল আমার হিয়ারিং এখানে একটা হবে, খুব সেই প্রশ্ন সময় জাগে। আমি বলি আপনাকে, ধরুন আমি ধরুন আপনাকে বলি, প্রধানমন্ত্রী যদি মারা না না যেতেন, আমাকে এটা শেষ করতে পদত্যাগপত্র দিতে না হবে দিয়ে, তো, তাহলে কি আপা হতো? আপা 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 আমাকে তো একটা জিনিস শেষ করতে দিতে হবে। আপনার এই প্রোগ্রামটা অনেক মানুষ দেখবে, তাদের তো এটা জানা প্রয়োজন। আমাকে পছন্দ করুক অপছন্দ করুক, আপনার কথা ভালো লাগুক বা খারাপ লাগুক, ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে ফ্যাক্টটা জানতে হবে। 106 অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটার একটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা রেফারেন্স যেতে হবে। সেই রেফারেন্স কোনোদিনই যায় নাই, সেটা আইন মন্ত্রণালয় বলেছে যে রাষ্ট্রপতির রেফারেন্স অনুযায়ী দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে নীল পাতার যে রায়টা দেখা যায়, যে যেই আপিলেট ডিভিশনের যে পজিশন পেপারটা দেখা যায়, যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন, প্রথম লাইনটাই তো মিথ্যা। আপনিও খুব ভালো করে জানেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র কেউ দেখাতে পারেনি। হুম। এখন আপনাকে আমি একটা সরল একটা প্রশ্ন করি। আমি ধরে নিলাম যে আমি এইটাও মেনে নিলাম যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিতে পারে যেটা ক্রান্তিকালীন সময় পালন করা যায়। সেই জিনিসটাকে তো সত্যও হতে হবে। যে আপনি শুরুতেই বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছে, যেটার কোনো অস্তিত্ব, মানে প্রধানমন্ত্রী কোনো পদত্যাগ দেননি। হুম। পরবর্তী সময় প্রধানমন্ত্রী সেটা নিশ্চিত করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা ফুল হিয়ারিং হওয়ার কথা ছিল। সেই সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং এনায়েতুর রহিম আমরা দেখতে পেয়েছি তারা ক্যান্টনমেন্টে ছিলেন। আচ্ছা, হুম। যেই আপিলেট ডিভিশন এই পজিশন দিয়েছে, সেই প্রধান বিচারপতি ক্যান্টনমেন্ট থাকা অবস্থাতে ফুল হিয়ারিং কিভাবে হলো আপা? আপনার তো একটা প্রসিডিউরে আসতে হবে। ফলে এই জন্য এই এই যে ইউনুসের হুম। প্রশাসনকে আমরা অবৈধ বলছি, এটা আমি বলছি না। এটা তাদের এই যে আপনার আইএসপিআর থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে, সেখানে জি। আমরা দেখতে পেয়েছি প্রধান বিচারপতি জি, ক্যান্টনমেন্টে আমিও ছিল। দেখেছি, আমিও আমরা যে দেখেছি। যে যে ভার্ডিক্টটা কোর্ট থেকে দেওয়া হয়েছে, সেই ভার্ডিক্ট ইটসেলফ মিথ্যা কথা বলছে। সেই জায়গা থেকে আমি আপনাকে অবৈধ বলছি। হুম। তো 2014 দেখেন, সালের বুঝলেন, ইলেকশনে, আপনি দুই অনেকগুলো হাজার আইনগত চোদ্দ বিষয় সালের দেখাচ্ছেন। আপনি আমাকে একটা একটা পয়েন্ট যদি দেখাতে পারেন, এই প্রোগ্রামে আমি দুই হাতে কানে হাত দিব। আপনি যেরকম মোটামুটি এই যে ডাস্টবিন শফিককে বোল্ড করে মোটামুটি ইয়র্কার মেরে ছিন্ন ভিন্ন করে দিয়ে 6-7টা উইকেট এক লোকের উপরেই নিয়েছেন, রিভিউ করার চান্স দেননি আপনি। আমার ক্ষেত্রে আপনি জিতে গেলেন, আমি আপনাকে মানে এমন সুযোগ দিব সবার সামনে যে আমি কানে ধরে উঠবোস করবো যে শারমিন আপা আপনি জিতেছেন। যদি তা না হয়, উল্টাটা হবে যে আপনি আসলে উত্তরটা দিতে পারছেন না। আমাকে আপনি আইনগতভাবে দেখান তো আনকনস্টিটিউশনালি কোনো ইলেকশন হয়েছে কিনা, এটা দেখান, যে অসাংবিধানিক কোনো ইলেকশন হয়েছে কিনা। আমাকে এইটা বলেন যে আমরা কি কোনো পার্টিকে 2014 সালে ব্যান করেছিলাম, নাম্বার ওয়ান। আমরা কি 2014 সালের যে ইলেকশনটা হয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমরা নতুন কোনো রুল করেছিলাম কিনা? তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা সেটা বাতিল করেছে আদালত, এবং সেই রায় যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খ বলবো যে সেই তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল জলিল এবং বিএনপির যে সাধারণ সম্পাদক আছে, তারা বোথ পার্টি কোর্টে গেছে। কোর্ট তখন বলেছে যে এটা আমার জন্য খুবই বিস্ময়কর। এটা 13তম সংশোধনী বাতিলের রায়ের 200 বা 250 পাতার মধ্যে খায়রুল হকের একটা রায়ের মধ্যে আছে। আমি আমি এটা নিয়ে আলাদা করে কাজ করেছি, ভিডিও বানিয়েছি, পুরো রায়টা আমার এইভাবে হাতের মুঠোর মধ্যে আছে। সেইখানে পরিষ্কারভাবে বলা আছে যে তিনি খুবই অবাক হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিজের থেকে তারা এটার রেসপন্ডেন্ট হয়েছেন। 6 নাম্বার রেসপন্ডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ, 6 নাম্বার রেসপন্ডেন্ট হিসেবে নিজের থেকে আদালতে গেছে। অর্থাৎ তারা এটাকে ডিফেন্ড করতে চায় যে আব্দুল মান্নান সাহেব এই 1996 সালে, 1900 সরি 1999 সালে রিট পিটিশন, তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ 1996 সালের 1 নাম্বার আইনটা অবৈধ, এটা সংবিধানের বাইরে। কেন তারা বলেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের যে 7 নাম্বার সেকশনে যেটা লেখা আছে অনুচ্ছেদে, যে জনগণই সকল ক্ষমতার উৎস, এইটার সাথে সাংঘর্ষিক। 1999 সালে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে। তো পরবর্তী সময় এই রিট পিটিশনে বাংলাদেশ আওয়ামী লীগ রেসপন্ডেন্ট ছিল না, এইটা রেসপন্ডেন্ট ছিল সরকারের আইন মন্ত্রণালয়, তারপরে অন্যান্য জায়গাতে ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ শতপ্রণোদিত হয়ে হুম। অর্থাৎ নিজের জি। থেকে আদালতে গিয়ে জি। বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ডিফেন্ড করব। জি। আমি এই ক্রেডিট বিএনপি কেও দিব, বিএনপিও তখন কোর্টে গেছে, যদিও বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে। আপনি ইতিহাস জানতে চাইলে আমি আপনাকে জি, ধরে জি। ধরে ওই বলবো ইতিহাস আমি কিভাবে জানি, করেছে। ব্যারিস্টার আচ্ছা, মজুমদার। সেটা তো এখন আপনি আমাকে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার রক্ষা করার জন্য কোর্টে গেছে।
কোর্ট রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক, এবং একই সাথে খায়রুল হক বলেছে যে পরবর্তী দুটো ইলেকশন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, প্রোভাইডেড আপনার বিচারপতিদেরকে ইনভলভ করা যাবে না। এখন বিচারপতিরাই যেখানে আপনার প্রধান উপদেষ্টা হবে, অর্থাৎ খায়রুল হক নিজেই প্রধান উপদেষ্টা হতেন। আসলে খায়রুল হক নিজেই যদি রায়টা না দিতেন, তাহলে খায়রুল হক নিজেই আসলে প্রধান উপদেষ্টা হতেন। তিনি নিজে বলছে যে হ্যাঁ, দুটো হুম। আপনার ইলেকশন হতে পারে, প্রোভাইডেড বিচারালয়কে আর ইনভলভ করা যাবে না। এখন তত্ত্বাবধায়ক সরকারের শেষ মূল করেন সিস্টেমটাই ছিল বিচারপতিদেরকে নিয়ে, হুম সেইটাই ক্যান্সেল করে দিয়েছে আদালত। আওয়ামী লীগ আদালতের কথা শুনেছে, হুম। আদালতের কথা শুনে আদালতের কথা সংবিধান বললেন না সংশোধন। ব্যারিস্টার নিজুম মজুমদার, কারণ কি? কারণ এই আদালতের রায়ে এত কিছু হয়ে যাচ্ছে, এখনো আদালতের রায় কিন্তু হচ্ছে, আদালতের রায়ে কিন্তু হচ্ছে সব। আদালতের রায় হয়ে গেছে, আমি মানতাম হুম। যদি আদালতটা একটা বৈধ সরকার গঠন করত, তখন আপনার সাথে আমি কোনোভাবেই এইটা বলতাম সরকার না, কেন আমি আদালত? এক মানে মুহূর্তের জন্য আদালত কথা তো বলতাম একটা, না। আদালত তো সরকারের সাথে সম্পৃক্ত হবে কেন, তাই না? জুডিশিয়ারি তো একটা সেপারেট শারমিনাপা ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট, শারমিনাপা বারোই স্টেট। শারমিনাপা বারোই শারমিনাপা 12ই আগস্ট 2024 সালে সাদিক কাইয়ুম, হান্নান মাসুদ, হাসনাত সার্জিস তারা কোর্ট কোর্ট প্রাঙ্গণে যায়। তারা বলে দুপুর 2টার মধ্যে ওবায়দুল হাসান শাহিনকে পদত্যাগ করতে হবে হুম এবং আপিলেট ডিভিশনের সবাইকে পদত্যাগ করতে হবে। হুম তারা মব ভায়োলেন্স করে, সেনাবাহিনী যায়, সেখানে পুরো আপিলেট ডিভিশন পদত্যাগ করে এই মবক্রেসির ভয়ে। এরপরে আপনার, আমার মনে আছে, হান্নান মাসুদ সে চিৎকার করে বলতে থাকে যে সন্ধ্যা 6টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি বানাতে হবে। প্রধান বিচারপতি কি আপনার এই দুইটা বস্তির ছেলে বানাবে? জি। ঢাকা ইউনিভার্সিটির না, এই দুইটা সেটা বানাবে না, জঙ্গি কিন্তু টোকাই। ডিজিএফআই আবার এখন আপনি বানালে ঠিক আমাকে আছে, বলেন, কারণ এখন ওই যে আপনি আমাকে বলেন সুরেন্দ্র কুমার শারমিনাপা, সিনহার সেই শারমিনাপা ব্রোকেন একটু আমার ড্রিমস একটু বইতে বলেন, বলেছেন না যে শারমিনাপা ডিজিএফআই আপনার কাছে থেকে আমার কিভাবে তাকে শারমিনাপা 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 বিদায় করে দেওয়া আমার হলো। কাছে আমার কাছে আপনার, আমি আপনার কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো। বাদ দেন সমস্ত আলোচনা, প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় কে? না, আমি হান্নান অত মাসুদ? অত বিস্তৃত অন্যদিকে আলোচনায় যাওয়া যাবে না, কারণ আমাদের একটা আপনাকে আলোচনার পরিসর আপনি আছে। এই যে আপনি কথা ব্যারিস্টার বলছেন মজুমদার, না আপা, না না, কিভাবে আমরা এই যে আপনি বলছেন, বাংলাদেশের না না স্বাধীনতা আপা ব্রিটিশ আপা, এই পিরিয়ড যে থেকে আলোচনা শুরু করতে সমস্যাটা পারবো না আমরা ব্যারিস্টার নিজুম আমরা মজুমদার, না যেইভাবে আমরা আমরা সেটা পারবো সমস্যাটা না। ফেস করি, আমি এটাই শুধু না বলছিলাম না যে, পারার জন্য না, এই আমি যে আপনি এটাই শুধু আপনি এখন বলছিলাম যে পারার কথা আপনি বলছেন, বলছেন আপনি হাসনাত আমাকে সার্জিসটা, বলছেন আপনি যেটা, আপা, আপনি আপনি আমাকে আমাকে প্রশ্ন প্রশ্ন করতে দিতে তুলেছেন। হবে ব্যারিস্টার নিজুম মজুমদার, আমাকে কিছু প্রশ্ন করতে দিতে না না, হবে। আমার কথা একটু শেষ করি, আমি শেষ তো আপনার থেকে করছেন না। একটা মিনিট সময় নিব। আপনি ঘড়ি ধরেন। আচ্ছা, ঘড়ি ধরলাম, বলেন। আপনি আয়রনির কথা বলেছেন, আপনি আয়রনির কথা বলেছেন, আপনি বলেছেন যে এটা কি আয়রনি না মিস্টার মজুমদার, যে একটা সময় আপনারা এটা বলতেন, এখন এটা বলছেন। আমি আয়রনির কথা বলতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ এনেছি। আমি দেখিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগই কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইতে গিয়ে কোর্টে গেছেন। আর আপনি বলছেন যে এখনো তো আদালতের কথা বলার দরকার নেই, আদালত তো এখনো আছে, আদালতের কথা আপনি আমাকে বলতে মানা করেছেন। সেই প্রেক্ষিতে আমি আপনাকে উত্তর দিয়েছি আদালত কোথায় আছে। আদালতের প্রধান বিচারপতিকে কি নিয়োগ দেয় হান্নান মাসুদ? হুম। প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটির দুইটা ছেলে তখন মত আবার করে আমি বিচার যা দেয়? বলছি সেটা একটু তো শুনুন। আপনি আমি যেটা বলছি যে প্রধান বিচারপতিকে যদি ডিজিএফআই কর্মকর্তা গিয়ে জোর করে বিদায় করে দেয় বা লাথি মেরে বিদায় করে দেয়, যেটি সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তার ব্রোকেন ড্রিমস বইটাতে লিখছেন, সেটা তো আবার সমস্যা হয় না? মানে প্রধান বিচারপতিকে ডিজিএফআই কর্মকর্তা বিদায় করতে পারেন। সুরেন্দ্র কুমার সিনহার যে ব্রোকেন ড্রিমটা উনি লিখেছেন, সুরেন্দ্র কুমার সিনহার ব্যাপারে আপিলেট ডিভিশনের যে বাকি 8টা বিচারপতি আছে তারা পরিষ্কারভাবে, এবং মাথায় রাখতে হবে যে যেই লোকটা সাইদিকে ফাঁসির রায় দেয়নি, যে ধরেন অন্যান্য বিচারপতিদের ডিসেন্ট রায় দিয়েছে, বিচারপতি ইমাম আপনার ইমান আলী, তিনি পরিষ্কারভাবে, মানে ওই বিচারপতি সাইদির খালাস পর্যন্ত দিয়েছে এমন একজন। আমি কেন এই কথাটা বলছি, যে তার মানে হচ্ছে যে এই লোককে আসলে সরকার কোনোভাবে প্রলুব্ধ করতে পারে না। ফলে বিচারপতিরা সুরেন্দ্র কুমার সিনহার সাথে বসবে না আদালতে। আপনি কি করবেন? একটা বিচারালয়ের বিচারপতিরা বলছে প্রধান বিচারপতি আমাদের আস্থা নাই, কারণ তার দুর্নীতির অভিযোগ তার কাছে আছে, রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। প্রধান বিচারপতি নিজে অ্যাপ্লিকেশন করে বলছেন যে আমি অসুস্থ, আমি মেয়ের কাছে যাব। তার মেয়ে সূচনা, সূচনা সিনহা অস্ট্রেলিয়াতে তার কাছে যাবে। এই ঘটনা যখন ঘটে তখন সুরেন্দ্র কুমার সিনহা আমাকে সামটাইমস ওই ঘটনার পর পর তিনি তখন অস্ট্রেলিয়া থেকে আমাকে তিনি যোগাযোগ করেন, কারণ সূচনা সিনহার সাথে আমার পরিচয় ছিল গণজাগরণ মঞ্চ থেকে। যখন গণজাগরণ মঞ্চে তিনি আপনার সাইদির বিরুদ্ধে রায় দেন, তখন তার বাড়ি কমলগঞ্জে পোড়াতে যায়।
তখন সুরেন্দ্র কুমার সিনহার মেয়ে আমার কাছে সাহায্য চান যে যারা তার বাবার বাড়িঘর পোড়াতে চাচ্ছেন আমরা কি তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারবো কিনা, যেহেতু আমরা ফেসবুকে অ্যাক্টিভ, আমরা কি পাল্টা প্রচারণা করতে পারবো কিনা। তখন থেকে সূচনার সাথে আমার পরিচয়। সূচনার থ্রুতে সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ফোন দেন। সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ফোন দিয়ে বলেন যে তিনি একটা বই লিখতে চান, তার আত্মজীবনী। আমি তার এই আত্মজীবনী লিখতে গিয়ে সাহায্য করতে পারি কিনা। আমি তাকে স্যারকে বললাম যে স্যার, একজন প্রধান বিচারপতির বই লেখার মতো এরকম সৌভাগ্য সবার আসে না। স্যার আপনি কি নিয়ে লিখবেন। উনি বলেছেন যে আমি কিভাবে আইনজীবী হলাম, আমার আইন প্র্যাকটিস, আমার এভরিথিং, এগুলো নিয়ে তিনি লিখতে চান।